দেখুন, বিপ্লব কিন্তু দুই দেশেই হয়েছিল। বাংলাদেশেও হয়েছিল, নেপালেও হয়েছিল। কিন্তু নেপালের বিপ্লবটা সেটা কার্যকরী হয়েছে, বাংলাদেশের বিপ্লব বিফলে গেছে। কেন? সেটা একটু ব্যাখ্যা করে বলি। কারণ নেপালে বিপ্লব হওয়ার পর তারা যোগ্য ব্যক্তিকে খুঁজে পাইছে, কিন্তু বাংলাদেশ বিপ্লব হওয়ার পর যোগ্য কোনো ব্যক্তিকে খুঁজে পায়নি। এটাই হচ্ছে পার্থক্য। কারণ নেপালে জামাত শিবির নাই, ইসলামিক মৌলবাদী গোষ্ঠী নাই। কিন্তু বাংলাদেশে যখন বিপ্লব হইল, তখন ক্ষমতা হস্তান্তর করা হইল জঙ্গিদের হাতে, মৌলবাদীদের হাতে, স্বাধীনতা বিরোধী জামাতিদের হাতে। তো তারা দেশকে হুগা মারবে না, কারা হুগা মারবে বলেন? খুব স্বাভাবিকভাবেই একজন জামাতির, সে বাংলাদেশের প্রতি তার কিভাবে দেশপ্রেম থাকে, সে কিভাবে চাইবে যে বাংলাদেশ উন্নতি হোক? সে তো বাংলাদেশের জন্মসূত্র থেকেই সে বাংলাদেশের বিরোধী। সো একজন শত্রু কিভাবে দেশের মঙ্গল কামনা করবে, দেশ উন্নতি হবে, এটা সে কিভাবে চাইবে? আমরা সবচাইতে বড় ভুলটা করছি যে একটা ভুল মানুষকে সিলেক্ট করছিলাম। ঠিক আছে? বিপ্লবের পর সবাই ভাবছিল যে ইউনূস একজন উচ্চশিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তার অর্থনৈতিক সমস্যা নাই, সে সভ্য সিভিলাইজড মানুষ, হ্যাঁ, সারা ওয়ার্ল্ডে তার সুনাম আছে, এমন একটা ব্যক্তিত্ব, মানে ফেরেশতা, আমরা সবাই ভাবছি। কিন্তু ওই যে ছোটবেলায় মুরব্বীদের কাছে শুনতাম যে, মানে জ্ঞানী লোক যদি, শিক্ষিত লোক যদি অসৎ হয়, সেটা মারাত্মক লেভেলের। ঠিক আছে? তো একজন অশিক্ষিত অসৎ ব্যক্তি তাও ইউনূসের চাইতে বহু গুণে ভালো। কারণ সে অশিক্ষিত, সে অসচেতন, সে মানুষের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। তার সেরকম বোধ জ্ঞান নাই। কিন্তু ইউনূসের মতো মাদার ফাকার আমি আমার জীবনে দেখি নাই। সত্যি কথা, আমি নিরপেক্ষ একজন মানুষ, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। কিন্তু যেটা নৈতিক এবং সত্য কথা সেটা বলতে হচ্ছে। আমি নিজেও আওয়ামী লীগকে পছন্দ করি না। বাংলাদেশের কোনো পলিটিশিয়ান, যত রাজনৈতিক দল আছে তাদেরকে আমি পছন্দ করি না, কারণ তারা সবাই করাপ্টেড। ঠিক আছে? সো আমি নিজেও শেখ হাসিনার সমালোচনা করছি, তার ভুল নিয়ে আওয়ামী লীগের সমালোচনা করছি। ঠিক আছে? কিন্তু আমরা কি চাইছিলাম যে আওয়ামী লীগ সরকার পতনের পর একটা ভালো, মানে কিছু হোক, দেশে এমন কোনো ব্যক্তি ক্ষমতায় আসুক যে দেশটাকে গুছাইবে। কিন্তু সেটা হয় নাই। আমি তো মনে করতেছি যে এই পার্থক্যটা, নেপালের মতো একটা দেশ, তারা এত অল্প সময়ের ভিতরে গুছাইয়ে ফেলাইতে পারতেছে, কিন্তু বাংলাদেশ পারতেছে না। হ্যাঁ, বাংলাদেশও পারতো যদি বাংলাদেশে ওই যে জামাতি, হেফাজতি, মৌলবাদী এই জঙ্গি গোষ্ঠীগুলা না থাকতো, তাহলে বাংলাদেশও এটা করতে পারতো। ইউনূসের মতো বাস্টার্ড যে মানবতা বিরোধী, তার তো ন্যূনতম দেশপ্রেম নাই। ঠিক আছে? আমার মনে হয় আমার মনে হয় জামাতের আমিরেরও বাংলাদেশের প্রতি কিছুটা হলেও দেশপ্রেম আছে, কিন্তু ইউনূস সরকারের নাই। বিশ্বাস করুন, বাংলাদেশের ইতিহাসে যতজন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, সবচাইতে কলঙ্কিত, বর্বর, অসৎ মানুষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে মুখোশধারী, এটা আমরা বুঝি নাই, মানে সে ক্ষমতা পাওয়ার পরে আমরা বুঝতে পারছি একটা মানুষ এত লোভী কিভাবে হয়। তার বয়স হয়ে গেছে ৮০ ৮৫, তার কিসের অভাব? তার খ্যাতি, সুনাম, অর্থ সব কিছুই ছিল, সব কিছুই আছে, কিন্তু তারপরেও তার লোভ, কি বলবো, সুদী ব্যবসায়ীদের ব্যাপারে আর কি বলবো। যাই হোক, ইউনূসের বাংলাদেশের ইতিহাসে বিচার হবে আমি আশা করি। ঠিক আছে? ইউনূসও কিন্তু দেশদ্রোহী, সে কিন্তু বাংলাদেশের বিরোধী, সে কিন্তু রাজাকারের চাইতে কম বড় রাজাকার না। ঠিক আছে? যদি মনে করেন মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা বাংলাদেশের ক্ষতি করছে, তার চাইতে কয়েকশো গুণ বেশি ক্ষতি করছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকে আমরা পিছিয়ে আছি ইসলামিক মৌলবাদের জন্য। ঠিক আছে? যেরকম আহ, শেখ হাসিনা সরকারও ইসলামিক মৌলবাদকে লালন পালন করছে, সব রাজনৈতিক দলরাও। ইউনূসের মতো একজন সেকুলার মানুষ, উনিও আইসা একই কাজ করলেন, ইসলামিক দলগুলোকে মানে লালন পালন করছে। এখন বাংলাদেশের মূল সমস্যা এটাই, বাংলাদেশ কোনোদিনও পরিবর্তন হবে না। একটা সমাজ ব্যবস্থা, মানে যদি শিক্ষা ব্যবস্থা উন্নতি না হয়, সেটা কোনোদিন পরিবর্তন হবে না একটা দেশ। কারণ
শিক্ষাটা আপনি উন্নতি কিভাবে করবেন? সেখানে মোল্লারা বাধা দেয়, ঠিক আছে? সো মৌলবাদী শক্তিকে যদি উৎখাত না করা যায়, বাংলাদেশ কখনোই উন্নতি সাধন করতে পারবে না। সেটা নেপালের সাথে, আজকে নেপাল যদি ধরেন সেখানে যদি তালেবানের মতো ইসলামিক জঙ্গি সংগঠন থাকতো, হেফাজত, জামাত, এই বালছাল থাকতো, তাদের অবস্থাও এরকম হইতো। সেটা নাই, তারা লাকি। আর আমাদের দেশে দেশদ্রোহীরা বসবাস করতেছে, জঙ্গিরা বসবাস করতেছে, চোররা বসবাস করতেছে, সবাই। তো এই দেশ আগাইবে কিভাবে?